নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আশাপূর্ণা দেবীর উপন্যাস সব সাধক আজ তৃতীয় অংশ পড়ছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। অনেকক্ষণ ধরে গায়ে জল ঢেলে শাড়ি টাড়ি বদলে আবার এসে বসলো সুতোপার চুলের গোড়ায় গোড়ায় তখনও জলের ফোঁটা, আগা দিয়ে জল ঝরছে। ছাপা ছিটের শাড়িটার পিঠটা ভিজে ভিজে উঠেছে এর মধ্যেই। সাথী বলল, বেলা তো 12টা বাজে, আর এখন চা খাবি নাকি ভাতই খেয়ে নিবি? সুতপা চোখ কপালে তুলে বলল, ভাত এখন? তার মানে চাটা বাঁচাবার তাল। দাদা তো সেই 2টোর আগে খাবে না। চা দাও, খাবার দাও, দাদাকেও চা দিও। দাদার কথা বাদ দাও তো, তোমার আড়ালে বার 4-5 হয়ে গেছে, না হয় আমার অনারে আরেকবার হবে। সাথী চা এনে দেয়, তার সঙ্গে ঘরে ভাজা কুচু নিমকি আর গজা। সুতপা খেতে খেতে হেসে বলে, ইস, কবে যে এইসব আজে বাজে খাওয়া ছেড়ে রাজবাড়ি থেকে একটু মুখ বদলাতে যাব। দাদা দরখাস্তটা লিখেছিস? নিখিলেশ বলল, আমার তো মাথা খারাপ হয়নি। কি কাণ্ড, তুই কি এটা উড়িয়ে দিতে চাইছিস? নিখিলেশ বলল, শুধু উড়িয়ে নয়, গুঁড়িয়ে উড়িয়ে দিতে চাইছি। দেখিস আমি ঠিক চলে যাব। সাথী বলল, আচ্ছা এক্ষুনি তো যাবে না, খাচ্ছ খাও। বাহ, অবিলম্বে দরখাস্ত করুন বলেছে না? নিখিলেশ একটু গম্ভীর হয়ে বলল, সুতমা, পাগলামি করিস না। তোর ওই বান্ধবীটিকে তো তুই 7-8 বছর দেখিস নি, তিনিও না। হঠাৎ তিনি একেবারে তোর জন্য মরে গিয়ে চরণের শরণ নিচ্ছেন, ব্যাপারটা সন্দেহজনক নয়? বাহ, কারণটা তো খুলেই বলেছে। বলুক, এরকম অবিমৃষ্যকারিতার ফল ভালো হয় না। কি বললি? অবিমৃষ্যকারিতা? বাবা, কিন্তু এর মধ্যে মন্দ ফলের কি দেখছিস বলতো? বড়জোর রাজা বাহাদুরের মেজাজ কিছু চড়া হবে, কিন্তু বুড়ো তো, ও ম্যানেজ করে ফেলা যাবে। সুতপা, যা তা করতে যাস না। এতদিন রাজবাড়ির বউ হয়ে থেকে তোর পূর্বকালের বান্ধবীটির কি গুণাগুণ হয়েছে কে বলতে পারে? হয়তো কোনো ষড়যন্ত্রের নায়িকা হয়ে বসে এইভাবে টেনে নিয়ে গিয়ে বিপদে ফেলবে। সুতপা খালি পেয়ালাটা ঠক করে নামিয়ে রেখে গম্ভীর গলায় বলে, কি যে বলিস দাদা, চায়ের কাপের মধ্যে বাঘ দেখিস না। ও যা বলেছে তা ভালো করে পড়ে দেখেছি, কোনোখানে ফাঁক নেই। যা বলেছে সব ঠিক। তোর মতন বিশ্বাসী মন সবাইয়ের হয় না হে। আচ্ছা, যদি কোনো দোষই নেই, তবে এ কথা লিখেছে কেন? খবরদার যেন কেউ জানতে না পারে তোর সঙ্গে চেনা আছে। সুতপা বলল, খুব স্বাভাবিক, শ্বশুরবাড়ি বলে কথা, হয়তো কেউ বলে বসবে নিজের বন্ধুটিকে বলে কয়ে আনিয়েছে। তাই তো আনাচ্ছে, তাহলেও অন্যের চোখ টাটাবে। 2 ভাই বোনে অনেক বাদ প্রতিবাদ হয়, কিন্তু সুতপা নাছোড়। সে বলে, তুই বুঝতে পারছিস না দাদা, ওভাবে কেউ চরণে শরণ নিলে তুইও না গিয়ে পারতিস না। বিবেক বলে একটা জিনিস আছে তো, মানবিকতা বলেও। আহা, সত্যি ভেবে দেখ, বেচারি পড়তে পড়তে হঠাৎ একেবারে বন্দি হয়ে গিয়ে পড়ে আছে, আর কারোর সঙ্গে দেখা পর্যন্ত হয় না। এই একটা উপায় পেয়ে নেচে উঠেছে। নেচে সে যত না উঠেছে, তুই তো বেশি উঠেছিস দেখছি। মনে হচ্ছে টাকার অঙ্কটা বেশ চঞ্চল করে তুলেছে তোকে। এই কথা শুনে সুতপা রেগে ওঠে। সাথী আবার মধ্যস্থতা করে এবং সাথীই বলে, তাই যদি হয় মন্দ কি? সত্যি তো ছুটির সময়টা পার্ট টাইম হিসেবে যদি কোনো কাজ করে, দোষ কিসের? ছুটিতে বন্ধুর বাড়ি বেড়াতেও তো যায় মানুষ। চোরের সাক্ষী পকেট মার। নিখিলেশ বলে ওঠে, তুমি কোথায় নিবৃত্ত করবে না প্রবৃত্ত করছো? বেড়াতে গিয়ে কেউ দুষ্পাঠ্য হাতের লেখা কপি করতে বসে না। তবে তুমি বোঝো, সাথী বলল, আমি তো কিছু দোষ দেখছি না। তুমি ত্রিভুবনের কোথায় দোষ দেখতে পাও? সাথী একটু গম্ভীর গলায় বলে, তাতে আমার কোনো লোকসান হচ্ছে? হতে কতক্ষণ, ভালো মানুষদেরই ঠকায় পৃথিবী। তাহলে কি করা যাবে? আমি যা তা তো বদলাতে পারবো না। মোটের উপর এই চিঠিটা যদি তুমি বলো কোনো ষড়যন্ত্রের নায়িকার, তোমার মত দিতে পারবো না, একদম জেনুইন। ঠিক আছে, দিচ্ছি লিখে। বলে কলম ধরেই নিখিলেশ বলল, তোর কি কি গুণ আছে সেসব বল তাহলে। আমার কি কি গুণ আছে তুই জানিস না? আহা, তুই ইংলিশে ডক্টরেট করেছিস, তুই একটা উইমেন্স কলেজের লেকচারার, তোর হাতের লেখা ভালো, এসব জানি। আর সব? আর কি চাই? বাহ, সেলাই জানিস কিনা, বোনা আসে কিনা, গান বাজনা, রান্না ইত্যাদি।
দাদা, ভালো হবে না বলছি। আমায় কি কোণে দেখতে চাইছে? ওহো, তা নয় বুঝি? নিখিলেশ হাসতে হাসতে লিখে, মনটা খুঁতখুত করে। তবু ভাবে, দরখাস্ত দিলেই কি তক্ষুনি চলে যেতে হবে? সিলেকশনের ভার তো আর বান্ধবীর হাতে নয়। গাইয়া বুড়ো ইংরেজিতে অনুবাদ করার আর বই পেল না। উদ্ভ্রান্ত প্রেম। ছেলেবেলায় বইটা দেখেছিল বটে নিখিলেশ, আর সেজ পিসি বাড়িতে ছিল। ছেলেবেলায় তো কারোর বাড়ি বেড়াতে গেলেই তাদের কোথায় কি বই আছে দেখে দেখে একখানা টেনে নিয়ে এক কোণে বসে পড়তো। অবশ্য নিখিলেশের মাসি পিসির বাড়িতে বইয়ের সংগ্রহ খুব উল্লেখযোগ্য ছিল না। শুধু সেজ পিসেমশাইয়ের সংগ্রহশালায় কিছু গ্রন্থাবলী ছিল, আর মলার ছেঁড়া ওই বইখানা। উদ্ভ্রান্ত প্রেম। 2-4 লাইন পড়েই বিচ্ছিরি লেগেছিল। ফেলে দিয়ে একটা গ্রন্থাবলী টেনে নিয়ে পড়তে বসেছিল। পরে অবশ্য লোকমুখে তার বিষয়বস্তু ও তার ইতিহাস জেনেছিল, কিন্তু এই যুগে সেই বই যে এতটা জাতে উঠে যেতে পারে কে জানতো? ভদ্রলোকের নাকি সারা জীবনব্যাপী সাধনার ফসল এটি। চিঠিটায় তাই মনে হলো। রাজরাজরার পক্ষে শখটা অদ্ভুত বটে। তাদের তো বেশিরভাগই মকারের শখ থাকে, নচেত শিকার টিকারের। বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন কই শুনেছে বলে মনে পড়ল না। মনে মনে হেসে বলল, ঘটা করে তো চিঠির কাগজে রাজবাটি লেখা আছে, আসলে তো তালপুকুরে ঘটি ডোবে না। রাজা বলে কিছু আর আছে নাকি? মনে মনে প্রার্থনা করতে লাগলো, চাকরিটা যেন না হয়, ওরা যেন না ডাকে। সুতপা যা মেয়ে, সুযোগ পেলে না গিয়ে ছাড়বে না। আশ্চর্য, এত মেয়ে থাকতে সেই রাজরানীর বেচারা নিখিলেশের বোনটাকেই মনে পড়ে গেল। সুতপাকে চিঠিটা পাঠিয়ে দিয়ে পর্যন্ত ভয়ানক একটা মানসিক চাঞ্চল্যে কাটাচ্ছে অনুরাধা। কি জানি কি চোখে দেখবে সুতপা? ভাষাটা কি বড্ড বোকা বোকা গাইয়া মতো হয়ে গেছে? কি জানি, দীর্ঘদিন তো ওদের জগতের সঙ্গে যোগাযোগ নেই। তবু এদের একটা লাইব্রেরি আছে, তা বাঁচোয়া, যদিও আদ্যিকালের। তবু অনুরাধার প্রেরণায় এখন সংযোজন হয় কিছু কিছু। কলকাতায় তো হরদমই যায় এদের লোক, শুধু অনুরাধায় জালে আটকে পড়া মাছ। চাঞ্চল্য আরও একটা। সুতপাকে তো বলা হলো আমার সঙ্গে পরিচয় আছে না জানাতে, কিন্তু সোমশেখরকেও কি না জানিয়ে রাখবে? সেটা ঠিক হবে যদি পরে প্রকাশ হয়ে যায়। উত্তাল চিন্তায় অস্থির হতে হতে হঠাৎ এক সময় সুতপার দাদার মতোই মনকে ঠিক দিল। বলেছি বলেই অমনি এসে গেল। সুতপাদের যে বাড়িটা ঠিকানা জানা ছিল অনুরাধার, বাড়িটা ওদের নিজেদের ছিল না ভাড়াটে ছিল কে জানে। হয়তো ভাড়া বাড়িই ছিল, হয়তো বাড়ি বদল করেছে, চিঠিটা পায়নি। যদি বা পেয়েও থাকে, ওর লেখক দাদার কেয়ারে গেছে যখন, হয়তো পেয়েছে। অনুরাধার অনুরোধটা হেসে উড়িয়ে দিবে কিনা কে জানে। হয়তো বা অগ্রাহ্য করে বলবে, আমার আর খেয়ে দিয়ে কাজ নাই, তাই পুজোর ছুটিটা এইভাবে জবাই করব। অ্যাপ্লাই করবে না। যাকে, ও নিয়ে আর মাথা ঘামাবো না। চাঞ্চল্য শশীশেখরেরও। শশীশেখর দেরাজ থেকে তার সেই কাগজের বান্ডিল বার করেছেন, পাতার নম্বর মিলাচ্ছেন, অধিক কাটাকুটিগুলোয় লাল পেন্সিলের চিহ্ন দিয়ে রাখছেন স্পেশাল কেয়ার নেবার জন্যে, আর অপেক্ষা করছেন আবেদনপত্র আসার। অচঞ্চল শুধু সোমশেখর। সে ঠিক করেছে বেশ কয়েকখানা আবেদনপত্র এসে গেলে তার থেকেই বাছাই করা যাবে। এক্ষুনি ঠাকুরদাকে দেখিয়ে কাজ নেই। যা ব্যস্ত হয়েছেন, যেটাই দেখবেন সেটাই গ্রহণ করে বসবেন। এদিকে অনুরাধার কাতর মিনতি, যদি মহিলা জোটে যেন অথবা টিকে সিলেকশন না করা হয়। কিন্তু মহিলা জুটছে কই? শশীশেখর উদ্বিগ্ন প্রশ্ন করেন, কি হলো সোমশেখর? অ্যাডভার্টিসমেন্টটার কোনো রেসপন্স পাচ্ছ না? বেশি উদ্বিগ্ন থাকলে শশীশেখর নাতিদের পুরো নামটা ধরে ডাকেন। সোমশেখর বলে, বলবার মতো নয় ঠাকুরদা। খুব বাজে? আমার তো তাই মনে হচ্ছে। একবার দেখালে পারতিস। তুমি আবার কেন বাজে কাজে শক্তিক্ষয় করবে? অবশেষে একদিন অনুরাধার ইচ্ছে গেছে ফুল ফোটে। একসঙ্গে 3 মহিলার চিঠি। বর্ধমান থেকে এক স্কুল শিক্ষয়িত্রী, কল্যাণী থেকে এক কলেজের ছাত্রী, আর কলকাতা থেকে এক মেয়ে কলেজের লেকচারার। ছাত্রীটিকে অবশ্য গণ্য করে না সোমশেখর। এই দুটো বিবেচনাযোগ্য। বর্ধমানে একটি MA BT ইংলিশের টিচার, দীর্ঘদিনের অভিজ্ঞতা।
কলকাতারটি ইংলিশে ডক্টরেট করেছেন বটে, তবে পড়ানোর অভিজ্ঞতা মাত্র 4 বছরের। 10টা নাগাদ বেলা। অনুরাধা মধুমালতীর তট্টা বার্তা নিতে নিচের তলায় নেমেছে। এখনও অনুরাধার পরনে গরদের সেমিজ, গরদের শাড়ি। তার মসৃণ রেশমি পাড়টি অনুরাধার সুন্দর মুখটি বেষ্টন করে রয়েছে। চাবি বাঁধা আঁচলটি গলায় জড়ানো। গরদ পরতে হলে এমনই গিন্নি প্যাটার্নে সোজাসুজিই পরতে হবে। ঘুরিয়ে শাড়ি পরলে নাকি মধুমালতীর চোখে অশুদ্ধ ঠেকে। প্রথম অনুরাধা এর মানে বুঝতো না, এখন বোঝে। কিছুই না, অধস্তনের উপর হিংস্র শাসন ক্ষমতা প্রয়োগের একটা চরিতার্থতা মাত্র। নইলে মনে মনে ভেবেছে অনুরাধা, রানী সুধাহাসিনী দেবী বেঁচে থাকলে যার বয়স নাকি 79 হতো, তার ওই প্রতিকৃতিতে তো দেখতে পায় হালকা ক্রেপের শাড়ি পার্সি করে পরা, কাঁধে ব্রোচ দিয়ে। মধুমালতীর কোনো ছবিই নেই। আশ্চর্য, একখানা ফটো পর্যন্ত না। অনুরাধা জানে না এই খালি গায়ে গরদের থান পরা ছাড়া আর কোনো স্বাদ ছিল কিনা তার। সোমশেখর ভিতর বাড়িতে আসতে গিয়ে থমকে দাঁড়ালো। এই সময় অনুরাধার নিচের তলায় থাকার কথা, অতএব কাকিমার ঘরে যাওয়া যাক। এটাও সোমশেখরের নিত্য কর্ম পদ্ধতির একটি অঙ্গ। যত কাজই থাক, এখানে থাকলে কাকিমার খোঁজটা নিতেই হবে একবার। মধুমালতীকে দাসদাসীরা সবাই বলে ছোট রানীমা। মধুমালতীর ছেলেমেয়েরা পর্যন্ত ওই নামেই ডাকে, ছোট রানীমা। কিন্তু সোমশেখর বলে কাকিমা। ছোটবেলায় কবে যেন কাদের বাড়িতে কাকিমা কথাটা শুনেছিল, তাই আবদার ধরেছিল, আমার কেন কাকিমা নেই, আমি কবে কাকিমা বলবো। নিরুপমা বলেছিলেন, ওই তো তোমার কাকিমা, ছোট রানীমা। আমি তাহলে কাকিমা বলবো, ছোট রানীমা বলবো না। না না, খবরদার, উনি রাগ করবেন। না, রাগ করবেন না, আমি কাকিমা বলবো। ধরে পড়েছিল। অতঃপর ওই ভাবই বহাল, হয়তো কিছুতেই রাজবাড়ির ছেলে হব না প্রতিজ্ঞার ওই সূচনা। নইলে শশীশেখরকেই বাসে রাজবাহাদুর না বলে ঠাকুরদা বলে কোন সাহসে। জ্যোতিরা সবাই লোকজনের মতো রাজা বাহাদুর বলে। ওরা ভাবতেই পারে না রাজা বাহাদুরকে তুমি করে বলা যায়। সোমশেখর অবলীলায় বলে, তবে সুধাহাসিনী সম্পর্কে তোদের ঠাকুমা বলে বলাটা শশীশেখরই একটি বলতে গেলে প্রকৃতি বিরুদ্ধ অবদান। রানী সুধাহাসিনী দেবীকে ঠাকুমায় নামিয়ে আনা আশ্চর্য বই কি। অনুরাধা অবশ্য একদিন বলেছিল, অত সুন্দরী আর যৌবনবতী মহিলাটিকে ঠাকুমা বলতে কেমন যেন লাগে দাদু। ঠাকুমা কথাটা কি ওকে মানায়? আর ঠাকুমা হবার আগে বুড়ো হবার ভয়ে তো সরেই পড়েছেন। শশীশেখর আলবোলার নল মুখ থেকে নামিয়ে একটু হেসে বলেছিলেন, সেই জন্যেই বলি ইচ্ছে করে। জীবনের কোনো পরিণতি তো ঘটল না, কোনো স্বাদও পেল না, অথচ আমি শালা বসে বসে সব উপভোগ করছি। নিজেকে যেন স্বার্থপরের মতো লাগে। তবু আমার সঙ্গে মিলিয়ে চলি, মনে হয় সেও সংসারটা ভোগ করছে। সোমশেখর ঘরের বাইরে থেকে সাড়া দিল, কাকিমা ঘরে আছেন নাকি? মধুমালতী তখন প্রথম পর্বে চা সেরে বসেছেন। পাথরের রেকাবি গেলাসটা তখনও হাতের কাছে। তাড়াতাড়ি হেনাকে ইশারা করতেই সরিয়ে নিল। মধুমালতী কোমল গলায় বললেন, এই যে এসো বাবা, বলো। বাবা আর বলবেন কি, সেই গতানুগতিক প্রশ্ন, শরীর কেমন চলছে? একটুও খারাপ হলে যেন তাড়াতাড়ি ডাক্তারবাবুকে জানানো হয়। খাওয়া দাওয়ার যত্ন নেবেন। ইলানীলার চিঠি এসেছে কি না? মধুমালতী বললেন, এ শরীর যাওয়াই ভালো। আর কেন? খাওয়া দাওয়া কথাটা শুনলেই লজ্জা করে। বিধবার আবার খাওয়া। নীলা নিজের সংসার নিয়ে ব্যস্ত, মাকে চিঠি দেবার ফুরসতই হয় না। নীলা সম্প্রতি স্বামীর সঙ্গে ইউরোপে বেরিয়ে এসেছে। এখনও জামাই কর্মস্থল বোম্বাইতে। মায়ের সঙ্গে দেখা করতে আসার সময় হয় না। জ্যোতি তো মনেও রাখে না তার একটা মা আছে, ইত্যাদি ইত্যাদি। অভিযোগ। মধুমালতী নামের সত্তাটা যেন অভিযোগ দিয়েই গড়া। তবু একজনের কাছে এক রকম সুর। কি বলবে? একটু আগে তিনি কোন সুরে অনুরাধাকে প্রশ্ন করেছিলেন? অনুরাধা কি ভেবেছে এ বংশে সে একটাই বউ হয়ে থাকবে, আর বউ আসতে পাবে না? জ্যোতির কি বিয়ের বয়স হয়নি? যেন আর একটা বউ না আসার জন্য অনুরাধার স্বার্থপরতাই দায়ী। এই অভিযোগের ধাক্কায় ছিটকে বেরিয়ে এসেছিল অনুরাধা। মুখোমুখি হয়ে গেল স্বামীর সঙ্গে। সোমশেখর বলল,
মুখে যেন মেঘ দেখছি। মেঘ আবার কি? নয়তো, তবু ভালো। শোনো, এখানের কাজ হয়েছে? কাজ আবার কি? শুধু নাটক করা? নাটক করা? তা নয়তো কি? সহজ মানুষকে রোজ দুবেলা জিজ্ঞেস করতে হবে কেমন আছেন, বলতে হবে তেমন ভালো দেখছি না তো। অদ্ভুত। সোমশেখর বলল, যে দেবতার যে মন্ত্র। চলো এবার মূল মঞ্চে। আজ তোমার ভাগ্যদেবী বোধহয় প্রসন্ন হয়েছেন। 3 মহিলার অ্যাপ্লাই এসেছে। অনুরাধার বুকটা ধক করে উঠল। অনুরাধা বলল, কি নাম? সে কি মুখস্থ করে বসে আছি? চলো। তখন 10:30। এই সময়টা শশীশেখর ব্রজরাজের হাতের মুঠোয়। শশীশেখরের দাড়ি কামিয়ে দেওয়া, তেল মাখানো, স্নানে সাহায্য করা, পোশাক পরানোয় হাত লাগানো এবং শেষে শশীশেখর যখন খবরের কাগজ হাতে নিয়ে বসেন, সরু সন্না নিয়ে চুলে কলপ লাগানো, সেই কর্মটিই চলছিল এখন। এই সময় শশীশেখরের সব থেকে প্রসন্নতা। এই সময়টি আবেদন পেশ করবার প্রকৃষ্ট সময়। দাদু, আপনাদের নীতিতে তো লেডিস ফার্স্ট, তবে এগুলোই আগে দেখা হোক না। সোমশেখর বলল, কিন্তু পাটনা থেকে এক ভদ্রলোক অ্যাপ্লাই করেছেন, তার বিলিতি ডিগ্রি রয়েছে। বিলিতি ডিগ্রি? শশীশেখর একটু উত্তেজিত হলেন। ভালো করে বলো তো শুনি। বলবার কিছু নেই। অক্সফোর্ডের MA কোনো বড় কাজকর্ম করতেন, এখন রিটায়ার করেছেন। এরকম টুকরো কাজকর্ম পেলে করতে পারেন। দাবি 1000 টাকা। বলিস কি? একটা বিলিতি ডিগ্রিওয়ালা লোক মাত্র 1000 টাকায় মাসখানেক দেড়েক ধরে খাটতে রাজি হচ্ছে? হচ্ছে তো, সুবিধে লাগছে না। আচ্ছা, এর একটা কে ডক্টর বললি? ডক্টর সুতপা ভট্টাচার্য, ইন্ডিয়ান উইমেন্স কলেজের ইংলিশের লেকচারার। এর অ্যাপ্লাইয়ের বয়ানটা অদ্ভুত, খুব চালাক বলে মনে হচ্ছে। লিখেছেন কাজটা সম্পর্কে এত বেশি উৎসাহ বোধ করছেন তিনি যে বিনা পারিশ্রমিকেই করতে পারেন, কারণ মূল গ্রন্থের নামটিই তার কাছে বিশেষ কৌতূহলোদ্দীপক। আরও আকর্ষণীয়, একজন বয়স্ক ব্যক্তি এই অনুবাদের কঠিন কাজটি করেছেন বলে, বিশেষ করে একজন রাজা। রাজা মহারাজাদের মধ্যে তো সচরাচর এসব ঝোঁক দেখা যায় না, কিন্তু যেহেতু এই কাজটির জন্য তাকে অনেকটা সময় দিতে হবে, তাই সময়ের মূল্য হিসেবে তিনি মাত্র 4000 টাকা ধার্য করেছেন। 4000? ও বাবা! অনুরাধা চমকে ওঠে। এই যে বড্ড বেশি। সোমশেখর বলে, তা একটু বেশি বলেই মনে হচ্ছে। শশীশেখর দরাজ গলায় বলেন, তোরা বলিস কি রে, একটা ইংলিশের ডক্টরেট, ভালো কলেজের লেকচারার, তার 1-1.5 মাস সময়ের পরিশ্রমের মূল্য এটুকু হবে না? তুমি ওকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দাও সোমশেখর। বাহ, একটা ইন্টারভিউ ডাকতে হবে না? ইন্টারভিউ কেন? ভদ্রলোকের মেয়ে কবার আসবে? লিখে দে, সিউড়ি থেকে বাসে আসবার দরকার নেই, আমাদের গাড়ি থাকবে সিউড়িতে। অনুরাধা বলে, এত আহ্লাদ কেন দাদু? বাসে এলে ক্ষয়ে যাবেন নাকি ভদ্রমহিলা? আহা, দেখছিস না মিস, তার মানে ছেলে মানুষ মেয়ে। না না, এটুকু করা দরকার। অতএব সিউড়িতে গাড়ি যায় ডক্টর সুতপা ভট্টাচার্যকে দিকনগর রাজবাড়িতে নিয়ে আসতে। আমার কি এখনও কথাটা চেপে রাখা উচিত হচ্ছে? ওর কাছেও ভাঙবো না এখনও? এটা কি আমার অন্যায় হচ্ছে না? নিজের একটু অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে এত ছল চাতুরি চালিয়ে চলেছি। এদের বাড়িতে এসে অভিনয় করতে করতে ক্রমেই একটি পাকা অভিনেত্রী হয়ে উঠছি। না, ওকে বলে ফেলি, ভাবে অনুরাধা। কিন্তু এখন ওকে পাচ্ছি কোথায়? ও কি আমার নাগালের মধ্যে থাকে? অথচ গাড়ি চলে গেছে সুতপাকে আনতে। সিউড়ি তো এখান থেকে 19 মাইল। যেতে আসতে যতক্ষণ লাগবে, তার মধ্যে কি ওর দরবার ঘরের কাজ সাঙ্গ হবে? আচ্ছা, পরে যদি এমন বলি, সুতপা ভট্টাচার্যকে দেখে চমকে গেলাম, এক সময় ব্রেবর্ণে পড়েছি ওর সঙ্গে, সেই মেয়েই যে সুতপা, ডক্টর সুতপা ভট্টাচার্য হয়েছে, তা কী করে জানবো? সেই ভালো, সেই ভালো। চেনাকে অচেনা সাজিয়ে বরাবর চালিয়ে যাওয়া শক্ত, কিন্তু তার মানে আরেক দফা অভিনয়। বাবা, মানুষ কি করে এত জাল জুয়াচুরি ষড়যন্ত্র মিথ্যা কথা কয়ে বেড়ায়? নির্দোষ একটা ব্যাপার, শুধু একটু মজাই করেছি বলতে হয়, তাই নিয়ে এত যন্ত্রণা। না, এই জীবনে আর এসব নয়, ওর কাছে অন্তত নয়। শুদ্ধি মন্ত্রপাঠ করতে করতে এসে পড়লেন ডক্টর সুতপা ভট্টাচার্য। ম্যানেজারবাবু নিয়ে এসে ভিতর বাড়ির দরজায় বিধুমুখীর হাতে জিম্মা করে দিয়ে গেলেন। বিধুমুখী নিয়ে এলো দোতলায়। পুরনো প্রাসাদ, সিঁড়িতে উঠতে শব্দ হয়।
তবু দালানে উঠেই হঠাৎ চোখ ঝলসে গেল সুতোপার। পুরো কাঁচের পুষডোর ঠেলে ঢুকতে হলো দালান থেকে হলে। এই হলে জানলায় জানলায় আধুনিক ছাঁচের লোহার গ্রিল, সোফা সেট অতি আধুনিক, অথচ যে দালানটা পার হয়ে এলো সেখানে সব কিছুই পুরনোর ছাপ। সুতপা ভাবল, দাদা যে বলেছিল তালপুকুরের ঘটি ডোবে না, তা বোধহয় ঠিক নয়। বোধহয় ঘটি ডোবার জন্য নতুন জলের সাপ্লাই হচ্ছে। তা নয়তো অনুরাধা দক্ষিণা দাবির মাত্রাটা অমন জোরালো করতে বলে রাখত না। নমস্কার, আপনি বোধহয় এ বাড়ির বধূরানী? চোখে চোখে বিদ্যুৎ। হ্যাঁ, আপনি নিশ্চয়ই ডক্টর সুতপা ভট্টাচার্য। আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, গাড়ি গিয়েছিল। বিদুদি ওর জিনিসপত্র সে গুড়গুড়ে ওনার ঘরে সাজিয়ে রেখে গেছে, গাড়ি থেকে নাবা মাত্র। গুড়গুড়ে দেশ থেকে এসেছে কবে? এই তো আজই, খানিক আগে। গুড়গুড়ে? ডক্টর সুতপা ভট্টাচার্য হাসি চাপতে গিয়ে বিষম খান। গুড়গুড়ে মানে? বধূরানী বলেন, ভীষণ বেঁটে, তাই ওই নাম, চাকর একজন। আসুন গো মেয়ে ডাক্তারবাবু, এই আপনার ঘর। মেয়ে ডাক্তারবাবু? আরও একবার বিষম খায় সুতপা। ওদিকে মধুমালতীর বিরূপ কণ্ঠে প্রশ্ন, অসুখ আবার কার হলো লা বিধু? তাই মেয়ে ডাক্তার? জানি না ছোট রানীমা, বৌরানীদেরই হবে নিশ্চয়। জানি না মা রোগ ব্যাধিটি কোথায়, চেহারা তো বলতে নেই, দিন দিন ফাটছে। বাঁচার শরীর, ফাটবেই তো। সেই কারণেই তাহলে লেডি ডাক্তারকে আনা, কি মনে হয় রে হেনা? তাছাড়া আর কি, নিজের সব হবে, তবে জ্যোতির বিয়ে দেবে। সময়ে বিয়ে হলে জ্যোতিরই আগে ছেলে হতে পারতো। তা তো নিশ্চয়। একটু নজর রাখিস কি ধরনের মানুষ, সে তো রাখতেই হবে। একেবারে অন্ধরে এসে সেঁধলো, তবে এসেই আগে রাজা বাহাদুরের ঘরে ঢুঁ দিয়েছে, মান রাখতে ঠাট। হ্যাঁ, এসেই সেঁধিয়েছিল, কিন্তু ডক্টর সুতপা ভট্টাচার্য শুধু কি রাজা বাহাদুরের ঘরেই সেঁধুলো? সে যে একেবারে গভীর অন্দরমহলে ঢুকে পড়ল। ঘরে ঢোকা মাত্রই চমকে উঠেছিলেন শশীশেখর। বলে উঠেছিলেন, কে 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 এসে দাঁড়ালো? অনুরাধা তাড়াতাড়ি বলে উঠেছিল, এই যে দাদু, ডক্টর সুতপা ভট্টাচার্য। শিউড়িতে গাড়ি গিয়ে নিয়ে এলো ওকে। ডক্টর? আসুন আসুন। সুতপা বলে উঠেছিল, কি কাণ্ড, আমায় আবার আপনি বলছেন কি? ঠিক আছে ঠিক আছে, বসো। পথে কোনো কষ্ট হয়নি তো? না না। কই আপনার কাগজপত্র? শশীশেখর ব্যস্তভাবে বলেছিলেন, আহা সে কি, আগে বিশ্রাম করো। সুতপা বলে উঠেছিল, বিশ্রাম আবার কি, ক ঘন্টা তো জার্নি, জিনিসটা দেখবার জন্যে ভারী আগ্রহ রয়েছে। তার মানে সুতপা নামের চৌকস মেয়েটা একেবারে পড়ার ঘরের চাবিটি সংগ্রহ করে নিয়ে তবে ঢুকেছে। তবে ভাঁড়ারে ঢুকতে দেরি হবে কেন? তোমার বান্ধবী তো কর্তাকে এই কদিনে বেশ কবজা করে নিয়েছেন দেখছি। হ্যাঁ তাই দেখছি, একটু বেশি নিয়েছেন দেখছি। তা তো বেশ, কিন্তু কিছু কাজ এগোচ্ছে? সেটা এগোচ্ছে বোধ হয়। আসলে তো কপির কাজ চলছে রাত্রিরে ঘরে বসে, সারাদিন তো স্রেফ গল্প। তোমার ঠাকুরদা একেবারে বিমুগ্ধ। ঠিক কোন ধরনের প্রসঙ্গটি তুললে বৃদ্ধ ভদ্রলোকের মনের দরজা খুলে পড়বে সেটি বেশ ভালোই জানে দেখছি। ঠাকুরদা খুশি থাকলেই হলো, চয়েসটা ভালোই হয়েছে। দৈব আমার অনুকূল। হ্যাঁ, এই কথাই বলে অনুরাধা, দৈব আমার অনুকূল। কারণ শেষ পর্যন্ত নাটকটা চালিয়ে যেতেই হয়েছে। কিছুতেই সোমশেখরের কাছে আদ্যপান্ত বলে ফেলতে পারেনি, ভয় হয়েছে। যদি সোমশেখর ভবিষ্যতে অনুরাধার উপর বিশ্বাস হারায়, যদি ভাবে ও তো অনেক ছলনার জাল পাততে পারে, এসব বনেদি বংশের ছেলেদের সম্পর্কে যেন সম্পূর্ণ নির্ভয় হওয়া যায় না, যেন এই আপাত প্রশ্রয়ের অন্তরালে কঠিন কিছু একটা মজুদ আছে। কোনো অসতর্কতায় হঠাৎ সেই কাঠিন্যের স্পর্শ এসে লাগতে পারে। অনুরাধা অনেক সময় তার মাকে বলতে শুনেছে, নদীর চরে বাস, ভাবনা 12 মাস। কেন বলতেন, কোন প্রসঙ্গে বলতেন মনে নেই, তখন কান দিত না, বরং যখন তখন প্রবাদ প্রবচন আওড়ানোর অভ্যেস নিয়ে হাসত ওরা, অনুরাধা আর তার ছোট বোন শ্রীমতী। শ্রীমতীটাও যদি থাকতো, অনেক সময় ভারী দুঃখ হয় অনুরাধার। শ্রীমতীকে মাঝে মধ্যে এখানে আমন্ত্রণ করে আনা যেত,
2-4 দিন রাখা যেত। শ্রীমতীর বিয়ে উপলক্ষে একবার যাওয়া যেত। সে কারণটা নিশ্চয়ই জোরালো হতো, কিন্তু শ্রীমতী অনুরাধার সে গুড়ে বালি দিয়েছে। না, মরে গিয়ে দিদির ক্ষতি ঘটিয়ে যায়নি শ্রীমতী, কিন্তু তার কাছাকাছি ব্যাপারটা নাকি অনুরাধার মা বাপের কাছে মৃত্যু তুল্যই হয়েছে। শ্রীমতীর মা বাপের অজান্তে পাড়ার একটা অপদার্থ বাঁদরকে বিয়ে করে বসে বাড়ি থেকে বিতাড়িত হয়ে গেছে। ছেলেটা তো অপদার্থ বেকার, শ্রীমতীরই প্রায় সমবয়সী। অতঃপর শ্রীমতীর জীবনে কি ঘটল, কি ঘটছে তা জানে না অনুরাধা, জানার চেষ্টা করারও উপায় নেই। এ নিয়ে সোমশেখরকে কিছু অনুরোধও করা যায় না, তাতে লজ্জা আছে। সোমশেখর তো অনুরাধার হৃদয়ের এই গভীর বেদনার ক্ষত বুঝতেই পারেনি, বরং হেসে হেসে বলেছিল, ভাগ্যিস একটিকে লুট করে এনে হারেমে পুড়ে ফেলেছিলাম। এতদিনে বাইরে পড়ে থাকলে হয়তো কোনো হনুমান টনুমানের গলায় মালা দিয়ে বসতে। এই অবজ্ঞার মনের কাছে কি মন খুলে বলা যায়? ছোট বোনটার জন্য মাঝে মাঝে মনটা বরং খারাপ লাগে। একটু খোঁজ করা যায় না? তোমাদের তো অনেক জনবল, সে পাজিটাও তো দিদি বলে একটা চিঠি দিতে পারতো, দেয় না। অতএব তার প্রসঙ্গ তোলাই যায় না। ভাবনা 12 মাসের, ওটাও একটা কারণ। যদি হঠাৎ বলে বসে তোমাদের বাড়ির কথা আর বলো না, যদি বলে বসে তোমার সেই গুণবতী বোনটির কথা বলছো, এই পরিস্থিতিতে নিজের দুর্বলতার সব ইতিহাস বলা যায় না, বলা হয় কিছু রেখে কিছু ঢেকে। জানো কি মজা হয়েছে? সুতপা যেদিন এলো সেই দিনই সোমশেখর তার বৈষয়িক কাজকর্ম সেরে উপরে উঠে এলো। বলল, ঠাকুরদার সঙ্গে দেখা করিয়েছ? বলা বাহুল্য সুতপার সম্পর্কেই প্রশ্ন। অনুরাধা হাসি হাসি মুখে বলল, তক্ষুনি। তারপরে সেই হাসি অটুট রেখে বলল, জানো কি মজা হয়েছে? কি মজা? ঠাকুরদা? না না, ঠাকুরদা নয়, আমার ব্যাপার। মহিলাটি এসে দাঁড়ানো মাত্র আমি তো অবাক। দারুণ চেনা, আমার সঙ্গে ব্রেবন্যে পড়তো। তাই নাকি? তা এ তো দারুণ চেনা নাম দেখে বুঝতে পারোনি? আরে ওই তো মুশকিল, নামটা চেনা চেনা লাগলেও ধারণাও করতে পারিনি সেই সুতপা, এই ডক্টর সুতপা ভট্টাচার্য। ও তো দেখেই তুই। আমি বরং বললাম, থাম থাম, অমন কাজ করিস না। তুই বললেই সবাই ভাববে আমি বুঝি জেনে শুনে নিজের লোক আনিয়েছি দল বাড়াতে। এই তোমাকেই শুধু বললাম, তুমিই জানবে, আর সবাই জানুক দাদুর নিয়োজিত লোক। আমার সঙ্গে আপনি আজ্ঞের সম্পর্ক চালিয়ে যেতে পারা যাবে? দেখি না, বেশ আমোদ লাগছে। তাই এখন অনুরাধা বলতে পারল, দৈব আমার অনুকূল। কিন্তু শুধু কি অনুরাধাই বলল দৈব আমার অনুকূল? রাজা শশীশেখর সমাদদার বাহাদুরও তো বললেন, আর এই বলা অনুরাধার মতো সাজানো সংলাপ নয়। শশীশেখর বললেন, ভাই সোম, দৈব আমার বড় অনুকূল। কে জানতো সুতপার মতো একটা মেয়ে আমার ঘরে আসবে? হ্যাঁ, সুতপাই। ডক্টর ভট্টাচার্য সম্বোধনটা মুহূর্তে বিলুপ্ত হয়েছেন। সুতপা বলে উঠেছিল, ওই নামে ডাকলে আমি উত্তরই দেব না। লেজামুড়ো বাদ দিন। শশীশেখর তৎক্ষণাৎ বাদ দিলেন লেজামুড়ো, শুধু সুতপা। এখন শুধু সুতপা সুতপা সুতপা। সুতপা তোমায় সেই গল্পটা বলেছিলাম। কোন গল্পটা রাজা দাদু? সুতপাও লেজামুড়ো বাদ দিয়েছে। রাজা বাহাদুর থেকে রাজা দাদু। সেই যে ব্রাউন সাহেবের মেমরানি সুধা হাসিনীকে দেখে কি বলেছিল? কই না তো, কি বলেছিলেন? বলেছিল, ওহ ওয়ান্ডারফুল, হোয়াট এ বিউটি। সুতপা বলে, বেশি কিছু বলেননি তিনি। আমারও তো এই ঘরে ঢুকে প্রথম ওই কথাটাই মুখ দিয়ে বেরিয়ে আসতে চাইছিল। সত্যি অদ্ভুত সুন্দর। আসলে এতে একটি বিশেষ মুহূর্তের বিশেষ ভাব ধরে রাখা হয়েছে, কিছুটা অলৌকিক। শশীশেখর বিচলিত গলায় বলেন, তোমারও তাই মনে হলো? আশ্চর্য। তার সুধা হাসিনী উত্তর দিয়ে উঠল, তুমি তো আরও অনেক বেশি সুন্দর। ব্রাউন মেম বাংলা বুঝতেন? শশীশেখর উত্তেজিত হলেন। না না, ও আমি এখন বললাম। সুধা হাসিনীর ইংরেজি বলা আড়াল থেকে শুনলে মনে হতো কেন ইউরোপিয়ান লেডি কথা বলছেন। ভান নয়, সুতপা সত্যিই অবাক হয়। বলে, তখনকার দিনে খুব কিন্তু অবাক লাগে, এত রকম সব জানা। এই তো সেদিন বললেন ঘোড়ায় চড়তে জানতেন, মোটর ড্রাইভ করতেন, তখনকার বাঘা বাঘা যত সাহেবদের পার্টি দিতেন, আবার এই গান বাজনা, ছবি আঁকা, সেলাই বোনা, বলতেই হবে আশ্চর্য মহিলা ছিলেন।
কিন্তু আরও আশ্চর্য কি জানো সুতপা, সব কিছুই তো এত নিখুঁত শিখেছিল, কিন্তু কোনো শেখাতে ওর মন ছিল না। সব সময় বলতো আমি যেন তোমার আস্তাবলের একটা শখের ঘোড়া, অনবরত ছপটি মেরে মেরে ছুট করাচ্ছ। সুতপা একটু স্তব্ধ হয়ে গেল, বলল এই কথা বলতেন? বলতো, কিন্তু শিখেও ফেলতো দুদিনে। তার মানে আমায় জ্বালাতে ঠাট্টা করতে, আর কি? ঠাট্টা নয়, সুতপা বলল, মনের কথা। কিন্তু শশীশেখর এত দমে যান না, আবার কথা তুলেন, একবার কাশ্মীরে গিয়ে বুঝলে সুতপা, দুজনে যখন একবার আবু পাহাড়ে গেছি, বুঝলে সুতপা, বড় ছেলে যখন জন্মালো নার্স বলেছিল শুধু রানী সুধাহাসিনী দেবীর মহিমা কীর্তন, চরিত্র চিত্রণ যেন নতুন করে আবার প্রাণ পেয়ে উঠছেন সুধাহাসিনী। যেন এই সেদিনের কথা, সুতপাকে পেয়ে শশীশেখরের এসেছে নতুন জোয়ার। ওদের কাছে আর তেমন উৎসাহ মিলত না ইদানিং। শশীশেখর বুঝতেন মনের মধ্যে আর তেমন সুখের সাড়া পেতেন না তোদের ঠাকুমা বলে গল্প ফাঁদতে। শশীশেখর ভুলে যান গল্পগুলো বারবার বলা হয়ে গেছে। ওরা অবশ্য সেটা বিশেষ মনে করিয়ে দেয় না, কিন্তু শোনা গল্প আবার শোনার মধ্যে আগ্রহের ঘাটতি থাকবেই, আর সেটা ধরা পড়বেই। তাছাড়া ওরা শুধু শোনে, জ্যোতিশেখর তো আবার শোনেও না কান দিয়ে। সোমশেখর আর তার বউ শোনে, তবে বলে না বিশেষ কিছু। সুতপা বলে, কাজ বুঝে নিতে নিতে হয়তো বলে উঠল, এই যে বইটি অনুবাদ করেছেন দাদু, এ যেন আপনারই মনের কথা। বুঝতে পেরেছিস ভাই? শশীশেখর উচ্ছ্বসিত হয়ে তুই বলে ওঠেন, পারবি তো? তোর হৃদয় আছে, বুদ্ধি আছে। ছেলেরা একটু বড় হয়ে ওঠার পর দুজনে ইউরোপে বেড়াতে যাবার আয়োজন করছি, চলছে তোড়জোড়। রবার্ট সাহেব বিলেত থেকে উৎসাহ দিয়ে দিয়ে চিঠি দিচ্ছে। হঠাৎ এই মহাক্ষণে বিনা নোটিশে সব শেষ। ইস, সেই তো পাগল হয়ে উঠেছিলাম। সমস্ত পৃথিবী শূন্য, আকাশ বাতাস সব যেন হাহাকারে ভরা। কেবল মনে হতো কি করে আবার ওর সঙ্গে মিলিত হব। আপনি এত সাহেব ছিলেন, এসব মানতেন? শশীশেখর সুতপার মুখের দিকে তাকালেন। সুতপার মুখে হঠাৎ হঠাৎ এরকম একটা আলো ঝলসে ওঠে কেন, যেন বড় পরিচিত, বড় দেখা, দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। শশীশেখর তাড়াতাড়ি অন্যদিকে চোখ ফিরিয়ে নিলেন, গভীর গলায় বললেন, মন জিনিসটা বড় অদ্ভুত ভাই। ও যে কখন কোন পথে মোড় নেয় আগে মানতাম না। পূর্বজন্ম পরজন্ম শুনলে হেসে উঠতাম। পিতামাতার শ্রাদ্ধ তর্পণ করতে বসলে মনে হতো একটা অর্থহীন ব্যাপার। পুরুত ঠাকুরদের কিছু আয়ের ব্যাপারেই এসব প্রথা। মৃত্যুর পর আবার থাকবে কি? কিন্তু সুধাহাসিনী যাবার পর যেন ভেতরে একটা ভূমিকম্প ঘটে গেল। সমস্ত অবিশ্বাস চলে গেল, স্থির বিশ্বাস এলো আবার একদিন। হঠাৎ হঠাৎ চুপ করেও যান। সুতপাও চুপ করলে পারে। আড়ালে অনুরাধা তাই বলে, কেন বাবা আর ঝিমানো আগুন উস্কে উস্কে ঘৃতাহুতি দিস? তোকে তো জেরবার করে ফেলছেন। তা ঠিক নয়। সুতপা অন্যমনস্কভাবে বলে, আমিও কেমন বিভোর বিভোর হয়ে যাই। এত গভীর ভালোবাসা সত্যিই রাখা যায় না। অনুরাধার মুখে আসছিল, একে তুই ভালোবাসা বলিস? আমার তো মনে হয় এটি একরকম মনোবিকার, পত্নী প্রেম নয়, আত্মপ্রেম। কিন্তু বলল না। যতই বন্ধু হোক, গুরুজন সম্পর্কে বেফাঁস উক্তি ঠিক নয়। তাছাড়া যেমনটি আশা করেছিল ঠিক তেমনটি হলো না। শশীশেখরের কাজের অবকাশে বান্ধবীর সঙ্গটা পাবে, কিন্তু শশীশেখর তো সুতপাকে প্রায় গ্রাস করেই রেখেছেন। আশ্চর্য, সুতপাও যেন তাতে খুশি বই অতিষ্ঠ নয়। তবে তবে এত মন খোলা যায় না। তাই অনুরাধা বলল, হ্যাঁ, শাহজাহানের মতো। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে সব সাধকের পরের অংশটি নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।